কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ থার্ড সেমিস্টারের সকল জেনারেল ছাত্রছাত্রী, তোমাদের যাদের বাংলা সাবজেক্টটি রয়েছে অর্থাৎ জি অথবা সিসি 3 পেপারটি রয়েছে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওটিতে তোমাদের জন্য বাছাই করা 3টি বড় 10 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নগুলি হচ্ছে, দেখো, প্রথম প্রশ্ন রয়েছে, বধূ তুমি যে আমার প্রাণ কোন পর্যায়ের পদ, পদকর্তাকে, পদটির কাব্য সৌন্দর্য বিশ্লেষণ করো। দ্বিতীয় প্রশ্ন রয়েছে, দেখো, দাঁড়াইয়া নন্দের আগে গোপাল কান্দে অনুরাগে কোন পর্যায়ের পদ, পদটির কাব্য সৌন্দর্য বিশ্লেষণ করো। তৃতীয় প্রশ্ন রয়েছে, দেখো, কেউ কথা রাখিনি কবিতায় বক্তার আশাহত হওয়ার কারণগুলি নিজের ভাষায় লেখো। এই প্রশ্ন 3টি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা অনেকেই কমেন্ট করে এই প্রশ্নের উত্তরগুলি চেয়েছিলে, তাই তোমাদের জন্য আজকের এই ভিডিওটি আমি নিয়ে এসেছি। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমাদের বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিও। এবং তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন আছো, অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং আমার সঙ্গে থেকো। চলো তোমরা প্রশ্নের উত্তরগুলি দেখে নাও। দেখো, প্রথম প্রশ্ন রয়েছে, দেখো, বধূ তুমি যে আমার প্রাণ কোন পর্যায়ের পদ, পদকর্তাকে, পদটির কাব্য সৌন্দর্য বিশ্লেষণ করো। বধূ তুমি যে আমার প্রাণ কোন পর্যায়ের পদ, পদকর্তাকে, পদটির কাব্য সৌন্দর্য বিশ্লেষণ করো। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এই প্রশ্নটি তোমাদের 10 নম্বরের আসতে পারে অথবা 5 নম্বরের আসতে পারে। চলো তোমরা উত্তরটি দেখে নাও। দেখো, উত্তরে বলা হয়েছে, দেখো, বধূ তুমি যে আমার প্রাণ নিবেদন পর্যায়ের পদ, পদকর্তা হলেন কবি চণ্ডীদাস। দেখো পরবর্তী পয়েন্ট, দেখো, কাব্য সৌন্দর্য, পদটির কাব্য সৌন্দর্য। দেখো বলা হয়েছে, রাধার জীবনে মরণে জন্মান্তরে কৃষ্ণকে প্রাণনাথ হিসেবে চান। রাধা জীবনে মরণে জন্মান্তরে কৃষ্ণকে প্রাণনাথ হিসেবে চান। এ ত্রিভুবনে তার আপন বলতে আর কেউ নেই, তাই তিনি কৃষ্ণকে সর্বস্ব নিবেদন করেছে, কৃষ্ণের পদেই সর্বস্ব নিবেদন করেছেন। কৃষ্ণ বিনা তার অন্য গতি নেই, সেজন্য কুলশীল জাতি দেহ প্রাণ মন সমস্ত কিছুই কৃষ্ণপদে নিবেদন করে নিশ্চিত হতে চান। বধূ তুমি যে আমার প্রাণ দেহ মন আদি তোহারে সঁপেছি কুলশীল জাতি মন। রাধা কৃষ্ণকে বলছেন, ওগো বন্ধু তুমি আমার প্রাণ, দেহ মন কুলশীল জাতি মান সব কিছুই তোমাকে সমর্পণ করেছি। হে কৃষ্ণ তুমি অখিলের নাথ, যোগীর আরাধ্য ধন, আমি গোয়ালিনী অতি হীনা, আমি ভোজন পূজন জানি না, প্রেমরসে তনু মন ঢেলে আমি তোমার পায়ে সমর্পণ করেছি। তুমি আমার পতি, তুমি আমার গতি, আমার মনে অন্য কেউ নেই। আমাকে লোকে কলঙ্কি বলে ডাকে, তাতে আমার কোনো দুঃখ নেই। তোমার জন্য কলঙ্কের হার গলায় পড়তে আমার সুখানুভব হয়। আমি সতী কি অসতী সে তো তুমি জানো, আমি ভালো মন্দ কিছুই জানি না। চণ্ডীদাস বলেন, পাপ পুণ্য সমান তোমার চরণ আমার আশ্রয়। প্রেমরসে শরীর মনকে সিক্ত করে রাধা কৃষ্ণের কাছে নিজেকে সঁপে দিয়েছে। কৃষ্ণই তার স্বামী, কৃষ্ণই তার অনন্য আশ্রয়। রাধা আয়ন ঘরণী হয়েও সংসারের কোনো কিছুই তার চোখে ধরে না। রাধা জানে কৃষ্ণ প্রেমের প্রেরণায় যে সমাজকে তিনি অস্বীকার করেছে, সেই সমাজ তাকে এই কারণে কলঙ্কি বলে আখ্যায়িত করেছে, অসতী বলে নিন্দা করেছে। একজন নারীর ললাটে এই কলঙ্ক লেপন চরম অসম্মানের, যন্ত্রণার হতে পারত, কিন্তু কৃষ্ণ যে তার প্রাণনাথ, এই ভাবনায় সে সব কিছু উপেক্ষা করতে পেরেছে। দেখো পরবর্তী বলা হয়েছে, চণ্ডীদাস তার স্বাভাবিক সরল কাব্য ভাষায় অনন্তকালের এই পরিপূর্ণ আত্মনিবেদনের এই বিনম্র পণটিটুকু প্রেমের দীপারতিতে উজ্জ্বল করে দেখিয়েছেন যে কৃষ্ণ ঐশ্বর্যভাব মণ্ডিত, কৃষ্ণ আসলে শ্রী রাধার কাছে পরম প্রিয় প্রাণনাথ, তাকে ছাড়া রাধার জীবন বৃথা। এই ছিল তোমাদের সম্পূর্ণ প্রশ্নের উত্তরটি। তোমরা খুবই যত্নের সাথে প্রশ্নটি ভালোভাবে প্র্যাকটিস করবে। অবশ্যই তোমরা এই প্রশ্নটি তোমাদের পরীক্ষার খাতায় কিন্তু কমন পাবে। দেখো পরবর্তী প্রশ্ন, দেখো 2 এর দাগে পরবর্তী দ্বিতীয় প্রশ্ন দেখে নাও।
দাঁড়াইয়া নন্দের আগে গোপাল কান্দে অনুরাগে কোন পর্যায়ের পথ? পথটির কাব্য সৌন্দর্য বিশ্লেষণ করো। এই প্রশ্নটিও তোমাদের 10 নম্বরের, তাই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা অবশ্যই এই প্রশ্নটি ভালোভাবে প্র্যাকটিস করবে। দেখো উত্তরটি দেখে নাও। সুকুমার সেন পথটির নামকরণ করেছেন শিশু অভিমান, বলরাম দাসের লেখা। সুকুমার সেন পথটির নামকরণ করেছেন শিশু অভিমান। বলরাম দাসের লেখা বাল্য ও গোষ্ঠী নীলা পর্যায়ের একটি অন্যতম পথ। দেখো পথটির কাব্য সৌন্দর্যটি দেখে নাও। আলোচ্য পদে বাৎসল্য রসের চরমতম প্রকাশ লক্ষ্য করা যায়। মাতা এখানে ভক্ত আর সন্তান এখানে ভগবান কৃষ্ণকে শাসন করেছেন। মাতা এখানে ভক্ত আর সন্তান এখানে ভগবান কৃষ্ণকে শাসন করেছেন। আর শাসনে জর্জরিত কৃষ্ণ বাস্তব সংসারে বাঙালির বালকের মতোই মায়ের কাছে অভিযোগ করেছেন। পথটির প্রধান বিষয় হলো 1, পিতা নন্দের কাছে বালক গোপালের অনুরাগ ক্রন্দন। 2, মায়ের ননিচোরা অপবাদে ব্যথিত কৃষ্ণের অভিমান। বালক গোপাল পিতা নন্দের কাছে ডুগরে কেঁদে অভিযোগ করেছেন মা হয়ে যশোদা তাকে মিথ্যে ননিচোরা অপবাদ দিয়েছেন, এজন্য সে আর গৃহে থাকতে চায় না। মা তাকে ছান্দন দড়ি দিয়ে বেঁধে রেখে শাস্তি দিয়েছেন। সত্যি মিথ্যা কোনো কিছুই বিচার করেননি। তাছাড়া অন্য সমস্ত গোপবংশের সন্তানই তো ননি খায়। অন্য সমস্ত গোপবংশের সন্তানই তো ননি খায়, কিন্তু তাদের মায়েরা তো শিশুদের এইভাবে বেঁধে রাখে না, বেঁধে রেখে শাস্তি দেয় না। তার এই অবস্থা দেখে অন্য গোপকন্যারা হাসাহাসি করেন। এতে কৃষ্ণের আত্মসম্মান আরও বেড়ে যায়। নিজেকে তিনি যথেষ্ট অপমানিত বোধ করেন। অঙ্গের সমস্ত অলঙ্কার খুলে যমুনা পেরিয়ে তিনি যশোদার বাড়ি ছেড়ে চলে যেতে চেয়েছেন। নন্দ রাজাকে তিনি বলেছেন যশোদার গর্ভের সন্তান না হওয়ার জন্য যশোদা তাকে এমনিভাবে শাস্তি দিয়েছেন। কৃষ্ণ দেবকীয় সন্তান, যশোদার গর্ভের সন্তান নয়। কংসের অত্যাচার থেকে রক্ষা করার জন্য বাসুদেব কৃষ্ণের জন্ম লাভের পরেই নন্দ ও যশোদার কাছে রেখে আসেন। যশোদা নিজের সন্তানের মতোই তাকে মানুষ করতে থাকেন। নিজেকে রক্ষা করতে কৃষ্ণ যশোদাকে আলোচ্য কথাগুলি বলেছে। কৃষ্ণের দোষ থেকে রক্ষা পাবার অভিনব পন্থা। কৃষ্ণ যে তার নিজের পরিচয় সম্পর্কে শিশু বয়স থেকে জ্ঞাত ছিলেন, আলোচ্য পদে সেই প্রমাণ মেলে। বাৎসল্য রসের এটি একটি আশ্চর্য সুন্দর পথ। পদের শেষে স্বয়ং কবি গোপালের পক্ষ নিয়ে যশোদাকে বলেছেন শিশু গোপালকে যশোদার এমনিভাবে বকাবকি ও শাস্তি দেওয়া উচিত হয়নি। তিনি এখন যেন গোপালকে কোলে তুলে নিয়ে আদর করেন। এরপর দেখি কবির কথা শুনে যশোদা গোপালের অশ্রু ভেজা মুখ মুছিয়ে দিয়ে তার সমস্ত অপরাধ ক্ষমা করেছেন। এইভাবে বাৎসল্য এবং প্রতিবাৎসল্য পথটি অভিনব কাব্যগুণ সমন্বিত হয়ে উঠেছে। এই ছিল তোমাদের দ্বিতীয় প্রশ্ন, দাঁড়াইয়া নন্দের আগে গোপাল কান্দে অনুরাগে। প্রশ্নটির সম্পূর্ণ উত্তর আলোচনা করলাম। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। অবশ্যই তোমরা পরীক্ষা যাওয়ার আগে ভালোভাবে এই প্রশ্নগুলি প্র্যাকটিস করে যেও। দেখো পরবর্তী প্রশ্ন, তৃতীয় প্রশ্ন রয়েছে। দেখো, কেউ কথা রাখিনি, কবিতায় বক্তার আশাহত হওয়ার কারণগুলি নিজের ভাষায় লেখো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো উত্তরটি দেখো। সুনীল গঙ্গোপাধ্যায়ের বন্দি জেগে আছো 1968 কাব্যগ্রন্থের উল্লেখযোগ্য কবিতা হলো কেউ কথা রাখিনি। 33 বছর ধরে কবি প্রত্যক্ষ করেছেন কথা দিয়েছে অনেকেই, কিন্তু কেউ কথা রাখিনি। বাল্যকালে এক বষ্টমী তার আগমনী গান অসমাপ্ত রেখে চলে যাওয়ার সময় বলে গিয়েছিল শুক্লা দ্বাদশী দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে। 25 বছর ধরে কবি সেই বষ্টমীর জন্য অপেক্ষায় থাকলেও বষ্টমী তার কথা রক্ষা করেনি। কৈশোরে মামার বাড়ির মাঝি নাদের আলী কবিকে বলেছিল বড় হলে কবিকে সে 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাবে। সেখানে পদ্মফুলের মাথায় সাপ আর ভ্রমরের খেলা দেখাবে। অনেক দিন কেটে গেছে, কবি অনেক বড় হয়েছে, কিন্তু নাদের আলী তার কথা রক্ষা করেনি। দেখো পরবর্তী বলা হয়েছে, কৈশোরে কখনো কবি একটাও রয়্যাল গুলি কিনতে পারেননি। লজেন্স কেনার পয়সা না থাকায়
লস্কর বাড়ির ছেলের লাঠি লজেন্স চুষতে দেখে কষ্ট পেয়েছেন। চৌধুরীদের গেটে দাঁড়িয়ে ভিখারির মতো ভিতরে রাস উৎসবের হট্টগোলের মাঝে সোনার বালা পরিহিতা ফর্সা রমণীদের হাসি মস্করা আমোদ আহ্লাদ দেখেছেন। ভিতরে প্রবেশের অনুমতি কবি পাননি। পুত্রের দুঃখ বিষণ্ণতা দেখে কবির পিতা কবিকে প্রতিশ্রুতি দিয়ে বলেছিলেন একদিন সব কিছু ফিরে পাবেন কবি। দীর্ঘদিন কেটে গেছে, কবির বাবা অন্ধ হয়ে গেছেন। কবি বুঝে গেছেন সেই রয়্যালগুলি, সেই লাঠি লজেন্স, সেই রাস উৎসব তাকে কেউ কখনো আর ফিরিয়ে দিতে পারবে না। যৌবনে বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা ভালোবাসায় প্রতিশ্রুতি দিয়ে জানিয়েছিলেন যেদিন কবি তাকে সত্যিকারের ভালোবাসবে সেদিন তার বুকে এমনভাবে আতরের গন্ধ ছড়াবে। ভালোবাসার সেই প্রতিশ্রুতিকে রক্ষা করতে কবির জীবনে যত রকম ঝুঁকি নিতে হয় তা নিয়েছেন। হাতের মুঠোয় প্রাণ নিয়ে কবি দুরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছিলেন লাল কাপড়। বরুণার জন্য কবি বিশ্ব সংসারে তন্ন তন্ন করে খুঁজে 108টি নীলপদ্ম জোগাড় করে এনেছেন। তবুও বরুণা তার প্রতিশ্রুতি রক্ষা করেনি। বরুণা কবিকে ছলনা করেছেন, লোভ আর কামনায় ভরা নারী হয়ে এসে থেকেছে। দীর্ঘ 33 বছর ধরে কবি লক্ষ্য করেছেন কেউ কথা রাখেনি। কবি অনুভব করেছেন এই সংসারে কেউ কথা রাখে না। এই ছিল তোমাদের সম্পূর্ণ প্রশ্নের উত্তরগুলি। অবশ্যই তোমরা এই প্রশ্নগুলি খুবই যত্ন সহকারে ভালোভাবে প্র্যাকটিস করে যাবে পরীক্ষা যাওয়ার আগে। অবশ্যই তোমরা এই প্রশ্নগুলি তোমাদের পরীক্ষার খাতায় 100% কমন পাবে। ভিডিওটি আজ এই পর্যন্ত। তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওটিতে।